ঠিক তখনই ছবি থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো। ধূসর শাড়ি, চুল এলিয়ে, চোখ দুটো রক্তজবা, খিলখিল করে হেসে উঠল। ওই পরিত্যক্ত রাজবাড়ির প্রতিটা ঘরে সেই হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। আজকের গল্প অভিশপ্ত দেওয়াল। মিনহাজুর আলমের লেখা ভৌতিক গল্প অভিশপ্ত দেওয়াল। ওইসব গুজব আর এই যুগে চলে না নিশিকান্তবাবু। বিকাশের তাচ্ছিল্য ভরা কথায় নিশিকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। পাশ থেকে অভিলাষ বলল, নিশিকান্তবাবু সেকেলে লোক, তার বয়স তো আর কম নয়। তার অভিজ্ঞতায় তুই সন্দেহ করছিস? উনি হয়তো কত ভূত দেখেছেন, কত ভূতকে হয়তো ওনার গলার ওই গামছা দিয়ে বেঁধে দিয়েছেন। যুবক বয়সে হয়তো লড়াইও করেছেন। কি নিশিকান্তবাবু, ঠিক বললাম? নিশিকান্তবাবু শব্দ করে চায়ে চুমুক দিলেন। শান্ত স্বাভাবিকভাবেই বললেন, তোমরা রহস্য করছো সে ঠিক আছে, এ তোমাদেরই মানায়। আমরা সেকেলে পুরনো মানুষ, আর তোমরা উন্নত আধুনিক মানুষ। আমাদের সময় সাইকেল ছিল বড়লোকের জিনিস, আর তোমাদের কাছে তার কোনো মূল্যই নেই। এতে আশ্চর্যের কিছু নেই, বুঝলে? এক এক মানুষের কাছে এক এক জিনিস মূল্যবান। তাই তোমাদের ভূত প্রেতের কথা কোনোদিন বলি না। কিন্তু আজ যে বাড়ির কথা বললে, সেই বাড়ির ইতিহাস আমার নিজের চোখে দেখা। আমার বয়স কম হলো না হে অভিলাষ। আমি 72 বছরের বুড়ো। খাঁটি জিনিস খেয়েছিলাম বলে আজও একা হেঁটে চা খেতে আসতে পারি। বাড়ির ইতিহাস আছে শুনে দুই বন্ধুই অবাক হলো। অভিলাষ আর বিকাশ দুজনেই এখানে নতুন। চাকরির সুবাদেই দুজনে একসাথে থাকে। নিশিকান্তবাবুর সাথে পরিচয় এই চায়ের দোকানে। সেই ইতিহাস দীর্ঘ। কাপের মধ্যে থাকা চাটুকু এক লম্বা চুমুকে শেষ করে সেটা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে বিকাশ একটা সিগারেট ধরালো। অভিলাষ একটুখানি খৈনি পাকাতে পাকাতে বলল, তা ঠিক কীরকম ইতিহাসের কথা বলছেন বলুন তো? নিশিকান্তবাবু একবার দূরে তাকালেন। চাপা অথচ ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, যে বাড়ি তোমরা কিনেছো তা অভিশপ্ত। ওই বাড়ি যদি ভাঙার চেষ্টা করো তাহলে তোমাদের মহা অনিষ্ট হবে। অভিলাষ একটু খৈনি নিজে নিয়ে বাকিটা নিশিকান্তবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আরে সেসব বলতে হবে না, আপনি ইতিহাস বলুন। নিশিকান্তবাবু একটু হাসলেন। খৈনি নিয়ে বলতে শুরু করলেন, এই গ্রামের নাম তুমি জানো? বিকাশ বলল, হ্যাঁ, এতদিন আছি, জায়গার নাম জানবো না? জগৎপুর। এই নামের ইতিহাস না বললে সবটা বোঝা যাবে না। জগৎপুরের জন্মলগ্নে রাজত্ব করতেন রাজা বিক্রম সেন, এক অপরাজেয় যোদ্ধা ও ন্যায়পরায়ণ শাসক। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনি ছিলেন নিঃসন্তান। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিক্রম সেন শেষ পর্যন্ত তার প্রিয় ভাগ্নে জগদ্দাসকে দত্তক নিলেন। রক্তের সম্পর্ক নয়, তবু জগৎ ছিলেন রাজার সব গুণের উত্তরাধিকারী। দয়া, প্রজাবৎসলতা আর নিষ্ঠায় যেন স্বয়ং ধর্মরাজ। তার শাসনকালে রাজ্য পরিণত হয় স্বর্গরাজ্যে। প্রজারা ভালোবেসে তাকে মহারাজ জগৎ বলে ভূষিত করল। আর তারই সম্মানে রাজধানীর নামকরণ হল জগৎপুর। দিন যায়, জগদ্দাস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বহু প্রতীক্ষার পর রাজপ্রাসাদে এক কন্যা সন্তানের আগমন হলো। সারা রাজ্য আনন্দে মেতে উঠল। রাজা নিজে তার কন্যার নাম রাখলেন ইরাবতী। তার লাবণ্য দেখে মনে হয় স্বর্গের কোনো শিশু যেন মর্তে অবতীর্ণ হয়েছে। মহারাজ জগৎ তার মেয়েকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতেন না। রোজ সকালে নিজের হাতে মধু মিশ্রিত দুধ খাওয়াতেন, রাতে শিয়রে বসে পৌরাণিক গল্প শোনাতেন। ইরাবতীর প্রতিটি হাসি ছিল রাজার জীবনের ধ্রুবতারা। দিন এগোতে লাগলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইরাবতীর রূপ যেন ফুলের মতো প্রস্ফুটিত হয়ে উঠল। দূর রাজ্যে পর্যন্ত ইরাবতীর রূপের চর্চা হতো। ভিন রাজ্য থেকে রাজকুমার আসতে লাগলো ইরাবতীকে বিবাহ করার জন্যে। কিন্তু রাজকুমারী সবাইকে ফিরিয়ে দিতেন, কারণ নদীর তীরে তার হৃদয়ে জেগে উঠেছিল এক মাঝি ছেলের প্রতি। তার নাম অনিরুদ্ধ, যে বাবার সঙ্গে মাছ ধরে আর নৌকা বেয়ে জীবন কাটায়।
কিভাবে যে দুজনে দুজনের প্রেমে পড়েছিল সেই ইতিহাস যদি বলতে শুরু করি, আজ আর শেষ হবে না। তাই সেই ইতিহাস থাক। দুজনের দেখা হতো গভীর রাতে, জগৎপুরের পাশের কালিন্দী নদীর নির্জন ঘাটে। অনিরুদ্ধ বাঁশিতে মৌন প্রেমের সুর বাজাতো, আর ইরাবতী তার কাঁধের উপর নিজের মাথা রেখে চোখ বন্ধ করে সেই মধুর সুর শুনতেন। তার চুল উড়ে এসে অনিরুদ্ধর চোখে মুখে লাগত। স্নেহে এবং ভালোবাসায় তার মনও উথলে উঠত। একদিন মন্ত্রীর গুপ্তচর রাজাকে সংবাদ দিল, মহারাজ, রাজকুমারী কালিন্দীঘাটে ছদ্মবেশে মাঝির ছেলের সাথে দেখা করেন। আজ রাতেও তারা দুজন দেখা করবেন। রাজার চোখ ক্রোধে জ্বলে উঠল, দুই চোখ রাগে লাল হয়ে এলো। তিনি কোনো সৈন্য না নিয়ে একাই নিজের তরবারি নিয়ে নিঃশব্দে রওনা হলেন ঘাটের দিকে। অন্ধকারে নদীর জলে প্রতিফলিত হচ্ছিল চাঁদের আলো। ইরাবতী আর অনিরুদ্ধ হাত ধরে বসেছিল একটা উল্টানো নৌকার পিছনে। এমন সময় রাজার হুঙ্কার তাদের দুজনের কানে এলো, অপমানিত করলি রাজবংশকে, নরাধম! রাজার কণ্ঠ যেন বজ্র নির্ঘোষ। অনিরুদ্ধ তাকাতেই তরবারির ঝলক। মুহূর্তের মধ্যে মাঝির ছেলের মাথা কেটে পড়ে গেল নদীর জলে। দেহটা ঢলে পড়ল ইরাবতীর পায়ের কাছে। রক্তে লাল হয়ে উঠল নদীর জল। বাবা, না! ইরাবতী চিৎকার করতে লাগলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু রাজা তখনও শান্ত হননি। তিনি তার প্রাণ প্রিয় ইরাবতীর চুল ধরে টানতে টানতে নিয়ে গেলেন প্রাসাদের দিকে। প্রাসাদের সকলেই অবাক, সেই সাথে ভয়ে তাদের বুকে দুর্মুষের মতো দরাম দরাম শব্দ হচ্ছে। রাতে রাজবাড়ির দোতলার দক্ষিণ কোণের ঘর থেকে ভেসে এলো ভয়ঙ্কর আওয়াজ। রাজার আদেশে রাজমিস্ত্রিরা ইট, চুন, সুরকি দিয়ে জীবন্ত প্রাচীর তুলে ফেলল ইরাবতীর চারপাশে। শেষ মুহূর্তে রাজকুমারী কেবল ফিস ফিস করে বলেছিল, ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। রাজার চোখে তখন ঝর্ণা বইছে। দুপা এগিয়ে মেয়ের মুখে একবার হাত বুলিয়ে বললেন, আমি ন্যায়পরায়ণ শাসক রে মা, এটা আমার কর্তব্য ছিল। আমার কোনো প্রজা আমায় স্বার্থপর বলবে না। প্রাচীরের শেষ ইঁট বসে যাওয়ার পর দেয়ালে শুধু দেখা গেল ইরাবতীর একটি চোখ, জলভরা, ভয়াবহ, চিরন্তন অভিশাপের দৃষ্টি। সেই থেকে জগৎপুরের মানুষ জানত, দক্ষিণ কোণের দেওয়ালে আটকা পড়েছে রাজকুমারীর আত্মা। যে কেউ তার রহস্য জানবে, সে হবে পরবর্তী বন্দী। মহারাজ জগৎ সেই রাতেই উন্মাদ হয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি শুধু পাগলের মতো বলতেন, দেওয়ালে দেওয়ালে চোখ, ওই চোখ দেখছে। নিশিকান্তবাবু থামলেন। চোখ থেকে চশমাটা খুলে নিজের রুমাল দিয়ে মুছে আবার চোখে পড়ে নিলেন। অভিলাষ আর বিকাশ দুজনেই বাক্রুদ্ধ। নিশিকান্তবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, দেখো, তোমরা আধুনিক মানুষ, তোমাদের মনে ভয় নেই, তার বদলে কৌতূহল আছে দ্বিগুণ। তোমরা ওই বাড়ি ভাঙবে আমি জানি, তবে তার আগে ওই বাড়িতে একটা রাত কাটিয়ে দেখো। নিশিকান্তবাবুর গল্প শেষ হওয়ার পর চায়ের দোকানে নিস্তব্ধতা নেমে এলো। অভিলাষ আর বিকাশ পরস্পরের দিকে তাকালো। একজনের চোখে বিস্ময়, অন্যজনের ঠোঁটে সন্দেহের রেখা। বিকাশ সিগারেটের শেষ টান নিয়ে বলল, মস্ত গল্প, কিন্তু নিশিকান্তবাবু, এই ডিজিটাল যুগে ভূতের গল্প? অভিলাষ তাকে থামিয়ে দিয়ে বললে, শোন না, বাড়িটা তো আমাদেরই, একবার দেখে আসি না। সন্ধ্যা নামতেই তারা বাড়ির পথে হাঁটা শুরু করলো। জগৎপুরের গলি অন্ধকারে ডুবছিল। লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। বিকাশ কাঁধ ঝাঁকালো, এয়ার ফ্লো নিশ্চয়ই। দক্ষিণ কোণের ঘরে ঢুকতেই অভিলাষের টর্চের আলোয় ধরা পড়ল দেওয়ালে আঁকা একটি প্রাচীন ছবি। এক তরুণী, চোখ দুটো যেন জীবন্ত, বিষণ্ণ আর গভীর। নিচে খোদাই করে লেখা ইরাবতী। ডেকোরেশন দেখো। বিকাশ এসে ফেলল। ঘরের মেঝেতে বসে তারা তাস খেলল। রাত গড়াতে লাগলো। দেওয়ালের ছবির দিকে মাঝে মাঝেই অভিলাষের চোখ চলে যাচ্ছিল।
ওই চোখ দুটো যেন নড়ছে। রাত 12টার কাঁটা ডিঙিয়ে গেছে। হঠাৎ বিকাশ উঠে দাঁড়ালো। অভিলাষ ভাবল বাথরুমে যাবে, কিন্তু বিকাশ ধীরে ধীরে এগিয়ে গেল ইরাবতীর ছবির দিকে। তারপর একটা অবাস্তব এবং অসম্ভব ব্যাপার ঘটল। বিকাশের শরীর যেন মিশে যেতে শুরু করলো দেওয়ালে। পা, কোমর, বুক, দেওয়াল যেন ওকে গিলে নিচ্ছে। বিকাশ! অভিলাষ লাফিয়ে উঠল। ঠিক তখনই ছবি থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো। ধূসর শাড়ি, চুল এলিয়ে, চোখ দুটো রক্তজবা। খিলখিল করে হেসে উঠল। ওই পরিত্যক্ত রাজবাড়ির প্রতিটা ঘরে সেই হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। অভিলাষ পিছিয়ে গেল ভয়ে। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই সে থমকে দাঁড়ালো। নিশিকান্তবাবু। তিনি দাঁড়িয়ে আছেন, ঠোঁটে মুচকি হাসি। বিস্মিত হচ্ছ? নিশিকান্তবাবুর গলার স্বর বদলে গেল, হলো তীক্ষ্ণ, বিষণ্ণ। এই ঘর তোমাদের বিক্রি করা আর ইরাবতীর গল্প বলা সবই আমার পরিকল্পনার অংশ। অভিলাষ একটা শুকনো ঢোক গিলল। কেন? কেন? আপনি কেন এটা করলেন? নিশিকান্তবাবু ধীরে ধীরে গলার গামছা খুললেন। আলোয় স্পষ্ট দেখা গেল গলায় লম্বা কাটা দাগ, 2 টুকরো জোড়া লাগানোর চিহ্ন। তিনি বললেন, যে মাঝির ছেলেকে রাজা জগৎ তরবারি দিয়ে 2 টুকরো করে কালিন্দী নদীতে ফেলেছিল সে অন্য কেউ নয়। এক মুহূর্ত থেমে চোখ দুটো জল করে বললেন, আমি আমি সেই অনিরুদ্ধ। দেওয়ালে বিকাশের শেষ আঙুলটুকু অদৃশ্য হলো। হীরাবতীর মূর্তি হাসল, এক করুণ বিজয়ী হাসি। অভিলাষ চিৎকার করতে গিয়েও গলার আওয়াজ পেল না। সামনে দেওয়ালটা আবার মসৃণ হয়ে গেল। ইরাবতীর ছবি আর নিশিকান্তবাবুর শূন্য গলায় জল করে উঠল সেই বিভীষিকাময় জোড়া দাগ।